নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর নিয়ে তা কিন্তু কার্যত হাল ফেরাতে ব্যর্থ লাল শিবির এবং পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু আবার মুখ থুবড়ে পড়তে হলো তাদেরকে। সেই খবর নিয়ে বিস্তারিত আসবো আপনাদের সামনে, কিন্তু তার আগে আপনারা যেটা করবেন অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দিন এবং পরিচিত এবং বন্ধুবান্ধবদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করুন টক টু বাংলা। এবার আসি সেই খবরে যে 2011 সাল পর্যন্ত যে দল বা যে ফ্রন্ট, বামফ্রন্টের মধ্যে অনেক শরিক দল এবং কার্যত মূলত সিপিআইএমের নেতৃত্বে যে বামফ্রন্ট সরকার চালিয়েছিল তারা 34 বছর ধরে, এবং বেশ খানিকটা জনপ্রিয়তা বলা যেতে পারে, বেশ খানিকটা জনপ্রিয়তা কিন্তু এখনও তারা ধরে রেখেছে জনমানসে। আমরা দেখেছিলাম যে রেড ভলেন্টিয়ার থেকে শুরু করে তাদের বিভিন্ন ধরনের জীবনে যে প্রভাব তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিভিন্ন সময়। কিন্তু তা সত্ত্বেও কিন্তু ভোটের যে সিটের যে নিরিখ, ভোটে দাঁড়ানো বা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কিন্তু তাদের বারবার মুখ থুবড়ে পড়তে হচ্ছে 2019 সাল থেকে কার্যত প্রত্যেকটি ভোটে। এবং 2019 সালের যে ভোট, লোকসভা ভোট, সেখানেই কিন্তু 42-এ একটিও আসন তারা জিততে পারেনি এবং 2021 সালে 294টি আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেও কিন্তু বাম কংগ্রেসের কপালে একটি আসনও জোটেনি। এবং 2024-এর যে লড়াই ছিল সেখানেও কিন্তু 42টির মধ্যে 23টি আসনে সিপিআইএম একা প্রতিদ্বন্দ্বিতা করেছিল তাদের প্রার্থীদের নিয়ে, এবং তার মধ্যে কিন্তু এক ঝাঁক নতুন তরুণ তুর্কিদের স্থান হয়েছিল। তা সত্ত্বেও কিন্তু মাত্র 2জন প্রার্থী ছাড়া এবং 2জন বর্ষিয়ান রাজনীতিবিদ ছাড়া কিন্তু কারোরই জামানত তারা ধরে রাখতে পারলেন না। প্রত্যেকেরই কিন্তু জামানত বাজেয়াপ্ত হলো। আমরা আগে বলে দিই জামানত বাজেয়াপ্ত ব্যাপারটা কি। প্রত্যেকটি ভোটে যখন কোনো প্রতিদ্বন্দ্বিতা করেন তখন তাকে নির্বাচন কমিশনের কাছে 25,000 টাকা জমা রাখতে হয় এবং মোট প্রাপ্ত ভোটের 1/6, ভোটের 6 ভাগের 1 ভাগ যদি কোনো প্রার্থী না পান সেই ক্ষেত্রে কিন্তু তার জামানত বাজেয়াপ্ত হয়, অর্থাৎ সেই 25,000 টাকা নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু আর ফেরত দেওয়া হয় না। সুতরাং এরকম কিন্তু প্রার্থীর সংখ্যা সিপিআইএমের মতন একটি সর্বভারতীয় দলে অনেক বেশি, এবং 21 জনের কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবং তার মধ্যে যারা নতুনভাবে লড়াই করেছিলেন, নতুন লড়াইতে নেমেছিলেন, নতুন উদ্যমের সঙ্গে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন, শ্রীরামপুরের দীপশিতা ধর থেকে যাদবপুরের সৃজন ভট্টাচার্য, এছাড়াও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রতিকুর রহমান, কিংবা তমলুকের মতন হেভিওয়েট লোকসভা কেন্দ্রে লড়াই করেছিলেন সায়ন বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু প্রত্যেকেই কার্যত পর্যদস্তু হয়েছেন এবং তাদের প্রত্যেকেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়াও কিন্তু দক্ষিণ কলকাতায় সায়রা শাহ হালিম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সমস্ত বাম প্রার্থীরা লড়াই করেছিলেন তাদের প্রত্যেকেরই কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়েছে। মাত্র সিপিআইএম দলের তরফে কিন্তু দমদমের প্রার্থী এবং প্রাক্তন সাংসদও তিনি এবং বর্তমানে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর সুজন চক্রবর্তী, এবং মুর্শিদাবাদ থেকে লড়াই করলেন রাজ্য সম্পাদক, সিপিআইএম দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনিও কিন্তু প্রাক্তন সাংসদ ভারতবর্ষের। তারা দুজন কিন্তু একমাত্র তাদের জামানত বাজেয়াপ্ত হয়নি, তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবং মোহাম্মদ সেলিম তিনি মুর্শিদাবাদ থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। এছাড়াও কিন্তু দমদম কেন্দ্র থেকে সুজন চক্রবর্তী, তিনিও কিন্তু মাত্র 19% কাছাকাছি ভোট পেয়েছেন দমদম কেন্দ্র থেকে। সুতরাং এই দুই প্রার্থী ছাড়া কিন্তু সিপিআইএম কার্যত লজ্জার সম্মুখীন হতে হলো আবার 2024-এর নির্বাচনে। এবং আমরা যা দেখেছিলাম যে ট্রেন্ড, সিপিআইএমের ভোটের শতাংশ 2021 সালেও যা ছিল 2024-এও কিন্তু খুব একটা তার থেকে উন্নতি হলো না। সেই 5% বা 4% এরকম ভোট কিন্তু তারা পেল, এবং তার থেকে অনেকটা যে তারা আশা করেছিল তা কিন্তু তারা পৌঁছাতে পারেনি সেই আশানুরূপ জায়গায়। মানুষকে কি তাহলে সিপিআইএম ব্যর্থ? এই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে। সিপিআইএমের বিভিন্ন নেতা মন্ত্রী তারা যতই বৈঠক করুন না কেন, যতই তারা স্লোগান তুলুন না কেন, যতই তাদের ব্রিগেড ভরে যাক না কেন, কিন্তু ভোটের বাজারে বা ভোটের নিরিখে কিন্তু তারা কার্যত ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন। এবং কংগ্রেসের সঙ্গে হাত ধরা সেটা কতটা
সঠিক একটি সিদ্ধান্ত হয়েছিল তা কিন্তু এখন প্রশ্নের মুখে বেশ খানিকটা। তার কারণ সিপিআইএম কিন্তু একটিও সিট দখল করতে পারছে না পর পর প্রত্যেকটি ভোটে, এবং তা লোকসভা নির্বাচন হোক কিংবা বিধানসভা নির্বাচন হোক, যেখানে কিন্তু কংগ্রেস প্রত্যেকবারই কিন্তু তাদের মুখ রক্ষার্থে অন্তত গতবার পর্যন্ত 2টি সিট এবং এইবার কিন্তু একটি সিট তারা ধরে রাখতে সমর্থ হয়েছে লোকসভা ভোটে। বারবার বামেদের যে এই সিদ্ধান্তের বদল, এবং আমরা দেখেছিলাম 2021 সালে কিন্তু তারা আইএসএফের হাত ধরেছিল, যদিও এইবারে 2024 সালে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর সঙ্গে বিভিন্ন মতপার্থক্য হওয়ার কারণে তারা সেই জোট আর ধরে রাখতে পারেনি। কিন্তু তাদের নেতারা বারবার যে কথা বলেন যে ভোটের নিরিখে বাইনারি একটি সেট হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের জনমানুষের, তারা ভাঙতে নেমেছিল, তা কতদূর পর্যন্ত তারা কার্যত সফল হলো সেই জায়গাটা কিন্তু আবারও প্রশ্নের চিহ্নের মুখোমুখি হয়ে গেল। এবং আজ 8ই জুন কিন্তু সিপিআইএমের রাজ্য কমিটির মিটিং আছে, এছাড়া কিন্তু 19 এবং 20 জুন নাগাদ কিন্তু কেন্দ্রীয় কমিটিরও মিটিং আছে। এই যে মুখ থুবড়ে পড়া বা বলা যেতে পারে হার, এই প্রত্যেকবার যে সিপিআইএমকে হেরে যেতে হচ্ছে তার কারণ বিশ্লেষণ করার জন্য কিন্তু এই মিটিং মূলত ডাকা হয়েছে। আমরা অবশ্যই নজর রাখবো সেই দিকে যে পরবর্তী দিনে সিপিআইএমের স্ট্র্যাটেজি কী হয়। তারা কি শুধু একা ভোটে লড়াই করে, নাকি আবার কংগ্রেসকে নিয়ে নতুন উদ্যমে তারা শুরু করে নিজেদের লড়াই, সেদিকে চোখ থাকবে আমাদের। এবং অন্যান্য রাজনৈতিক বিশ্লেষণ নিয়েও আমরা আসবো প্রতি মুহূর্তে। আপনাদের চোখ থাকুক টক টু বাংলায়। নমস্কার।